সুপ্রিয় দর্শক, এই সময় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সাংবাদিক আফসান চৌধুরী। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আমরা প্রথমেই শুরু করি নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে বিএনপি যে সংলাপ করে আসলেন এবং আগামীকালকে জাতীয় পার্টির সাথে সংলাপ হবে। এই সংলাপের দুই পক্ষই কিন্তু আমরা একটা উইন উইন সিচুয়েশন দেখতে পাচ্ছি। বিএনপিও খুশি এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে বঙ্গভবনে যে বিবৃতি দিয়েছে তাতেও বেশ একটা সন্তোষ প্রকাশ করেছে। তো আপনি এই সংলাপের শুরুটা কেমন দেখলেন, যদি আফসান চৌধুরী? ধন্যবাদ। আমার মনে হয় যেদিন ওনারা গেলেন সেই দিনই বিভিন্ন চ্যানেলে খবর আসছিল, তো জনগণ এটাকে খুব সাধুবাদ জানাচ্ছে। জনগণ যতটুকু বুঝছে ততটুকুতে সাধুবাদ জানাচ্ছে, কারণ গত কয়েক বছরের এই ঝগড়াঝাঁটি এবং সাংঘর্ষিক পরিস্থিতি এটা কেউই গ্রহণ করছে না। তো যেখানে ফেসবুকে আপনারা যদি দেখেন সাধারণ মানুষের বক্তব্য তো ফেসবুকেই দেখা যায়, তারা সবাই বলছেন যে এটা একটা সুসময়। কারণ ওই আওয়ামী লীগকে কেটে ফেলতে চাইছে না বিএনপি, বিএনপিকে কেটে ফেলতে চাইছে না আওয়ামী লীগ। তো এটা তো খুব ভালো একটা প্রচেষ্টা। আমাদের রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে তিনি সন্তুষ্ট। লক্ষণীয় যে আওয়ামী লীগ বলছে বিএনপির উপরে আস্থা রাখা যায় না, তো একদিন পর্যন্ত বিএনপি বলতে আওয়ামী লীগের উপরে আস্থা রাখা যায় না। তো এতে মনে হয় যে দুটো দলই হয়তো বা আমরা তো জানি না শেষ পর্যন্ত কী হবে, বুঝতে পারছেন যে জনগণ বোধহয় এতটা ঝগড়াঝাটি চায় না। চাইলে দুজনের থেকেই দূরে চলে গেছে, অনেকটাই দূরে চলে গেছে। আর আমার মনে হয় আওয়ামী লীগ মোটামুটি নিশ্চিত যে তারা ভালো করবে, এরকম একটা ধারণা আওয়ামী লীগের মধ্যে আছে, ঠিক ভুল জানি না। বিএনপি হচ্ছে যে আমরা যদি এরকম একটা মুক্ত নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাই, তাহলে আমাদের সংগঠনও অন্তত ওই জায়গাটাতে দাঁড়াবে এবং ওটার ভিত্তি করে অন্য জায়গায় দাঁড়াবে। সেদিকে সাধুবাদ। ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না, তবে ইসির সঙ্গে দেখা করে এই যে জনগণ অংশগ্রহণ করতে পারছে ইসি নির্বাচনের ক্ষেত্রে, এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। সরকার যদি চান, এবং সবাই যেটা বলছেন, রিজভি বলেছে যে এইটা তো পোষা পকেটে থাকা ইসি টিসি, এরকম না হলে বর্তমান মেয়াদ তো অলমোস্ট শেষ। যেটা হয়েছে যে বর্তমান ইসি জনগণের যে পরিমাণ আস্থা থাকা দরকার সেটা তারা অর্জন করতে পারেনি। কি কারণে করতে পারেনি অন্য কথা। তো সেদিক থেকে আবার মানুষ আশা করছে নতুন একটা ইসি আসবে, সেটা ভালো করবে। তো এই দিক থেকে তো সকল দিক থেকে ইতিবাচক এই পর্যন্ত ইতিবাচক। কিন্তু আমরা যদি মুজাহিদুল ইসলাম সেলিম ভাইয়ের কাছে যাই, এবং আপনি লক্ষ্য করবেন সংলাপের আগেও আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এবং আজকেও একটা অনুষ্ঠানে কিন্তু আশঙ্কার কথা বলেছে, বিএনপিকে নিয়ে তাদের একটা আশঙ্কার কথা প্রকাশ করেছে এবং কতটুকু সফল হবে তা নিয়ে একটা সংশয় প্রকাশ করেছে। না, আমি যেটা মন্তব্য করতে চাই যে রাষ্ট্রপতি উদ্যোগ নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন এটা ব্যক্ত করেছেন এবং ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে আমি ধারণা করি অন্যান্য দলের সঙ্গে আলোচনা করবে। এই ধরনের আলোচনা এর পূর্ববর্তী রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান, তার সঙ্গেও এর আগে হয়েছিল, আমরাও সেখানে যোগদান করেছিলাম। এবং দেশের ভিতরে যে একেবারে পরস্পরের গলার উপরে ছুরি চালানোর মতো একটা সাংঘর্ষিক পরিস্থিতি বিরাজ করছিল, বিশেষ করে দুইটা দলের ভিতরে, আওয়ামী লীগ একদিকে তার জোট মহাজোট নিয়ে, আরেকদিকে হলো বিএনপি, জামাতে ইসলাম এবং তার 20 দলীয় জোট নিয়ে, সেই পরিস্থিতি কোনোদিনই আকাঙ্ক্ষিত ছিল না এবং পরস্পরের মুখ দেখা থেকে বন্ধ। এই ধরনের অবস্থার সুযোগটা কিন্তু ষড়যন্ত্রকারীরা নেয়। সেইখান থেকে মেঘটা একটু হলেও কেটে গেছে। তবে একটা কিন্তু আছে, কিন্তু হলো মানুষ তো বাইরে থেকে বাহ্যিকভাবে এটা সন্তোষ প্রকাশ করছে ঠিকই, কিন্তু এটার আউটকামটা আলটিমেটলি কতটুকু স্কোপ আছে সেটা হলো প্রশ্ন। আপনি লাস্টে বললেন ওবায়দুল কাদেরের কমেন্ট সম্পর্কে। আজকের ওর কমেন্টটা হলো এরকম যে বিএনপি যে সন্তোষের মনোভাব ব্যক্ত করেছে, আশা করি শেষ পর্যন্ত তারা এই হাসি মুখে সন্তোষটা বজায় রাখতে সক্ষম হবেন বা করবেন।
এখন খুব ইন্টারেস্টিং কথা, কারণ আমরা এটা জানি যে রাষ্ট্রপতি সংবিধানের বাইরে যেতে পারে না, এবং সংবিধানে কিন্তু এই কথা বলা আছে যে কেবলমাত্র প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এবং চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছাড়া সমস্ত কার্যকলাপ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি করবেন। তাহলে পরে রাষ্ট্রপতি এই যে ডায়ালগটা করছে, এই ডায়ালগের পরবর্তীকালে তিনি যে কনক্লুশনটা বা যে পদক্ষেপটা নেবেন, সেই পদক্ষেপটা নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর অনুমতি বা পরামর্শ ব্যতিক্রমে তার পক্ষে নেওয়া সম্ভবপর নয়। সুতরাং রাষ্ট্রপতির পক্ষ থেকে মাঝামাঝি একটা অবস্থান নিয়ে সকল পক্ষের বক্তব্যকে বিবেচনায় নিয়ে একটা পদক্ষেপ নেওয়া, সেটা কনস্টিটিউশনালি সম্ভব না। আলটিমেটলি তাকে আওয়ামী লীগের তথা সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরামর্শ মতোই তাকে চলতে হবে। 2 নম্বর কথা হলো যে এই বিষয়টার সঙ্গে জড়িত হলো অবাধ নিরপেক্ষ নির্বাচন, এবং আরো একটু বড় করে বললে আমাদের দেশে সামগ্রিকভাবে রাজনীতির এবং সমাজের গণতন্ত্রায়নের প্রশ্ন। এবং গণতন্ত্র এমন একটা জিনিস যে, এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনও এমন একটা জিনিস যে যেটা কেবলমাত্র ইলেকশন কমিশনে কাকে স্থান দেওয়া হবে সেইটার উপরে মোটেই নির্ভরশীল না। গণতন্ত্র নিশ্চিত করতে হলে পরে আপনাকে মৌলিক অধিকারগুলোর গ্যারান্টি দিতে হবে, বাক স্বাধীনতার ব্যবস্থা করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতার ব্যবস্থা করতে হবে, মানুষের ভেতরে যে চরম বৈষম্য আছে সেই বৈষম্যের অবসান ঘটাতে হবে, অর্থনৈতিকভাবে সমান অধিকার প্রত্যেকটা নাগরিকের জন্য এটা করতে হবে। মানুষের একটা ধারণা যে ইলেকশন মানে হলো আওয়ামী লীগ আর বিএনপি, এইটা মোটেও না। এমনকি আমি বলবো যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, ইলেকশনটা তাদের মনোপলি ব্যাপার না, ইলেকশনটা হলো সমস্ত জনগণের, প্রত্যেকটা ভোটারের ব্যাপার। এখন অনেক সময় একটা শব্দ ব্যবহার করা হয়, লেভেল প্লেইং ফিল্ড। কার ভেতরে লেভেল প্লেইং ফিল্ড? আওয়ামী লীগ আর বিএনপির ভেতরে? সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড। সবাই বলতে করে সব রাজনৈতিক দল শুধু, নাকি প্রত্যেকটা নাগরিকের জন্য লেভেল প্লেইং ফিল্ড? এখন আমার প্রশ্নের একটা জবাব আমি চাই যে জামানতের টাকা যদি 50,000 টাকা হয় বা 1 লাখ টাকা হয়, তাহলে আমার বস্তিবাসী ক্ষেত মজুর, আমার একজন গার্মেন্টস শ্রমিক সারা জিন্দেগিতে 1 লক্ষ টাকা একসঙ্গে দেখে নেই, তাহলে পরে সে জামানতটা দিবে কিভাবে? তার মানে এমন বিধিবিধান আপনি করে রাখলেন যে বিধিবিধানের প্রয়োগ হলে পরে আপনি দেশের ভেতরে 95% মানুষ তাদের প্রথমেই আপনি বাতিল করে দিচ্ছেন যে তারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। তাহলে এটা সমস্ত নাগরিকের জন্য কিন্তু লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত হচ্ছে না। এই মৌলিক জায়গায় কেউ হাত দিতে চায় না, এবং ঘটনাটা যেটা হচ্ছে, এবং আগাগোড়াই এখন শুধু না যে এই 2টা দল তারা রাজনীতির জায়গাটা একচেটিয়া কর্তৃত্ব অবস্থানের ভেতরে তারা নিজেদেরকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, এবং এইটা তারা বজায় রাখতে চায়। এবং যেই জিনিসটা তারা দেখতে চায়, যেমন নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন করতে হবে। আমাকে যদি আলোচনা হয় রাষ্ট্রপতিকে, আমি সবিনয়ে অনুরোধ করব যে আওয়ামী লীগ যদি কিছু নাম প্রস্তাব করে আর বিএনপি যদি কোনো নাম প্রস্তাব করে, সেই 2 দলের নিরপেক্ষ তালিকার নামগুলো বাদ দিয়ে আপনি নাম ঠিক করেন। কারণ নিরপেক্ষ লোক এখন হয়ে গেছে আওয়ামী পন্থী নিরপেক্ষ, বিএনপি পন্থী নিরপেক্ষ, এবং প্রত্যেকেই তার মতো করে তার একটা হিডেন অ্যারেঞ্জমেন্ট করে তার পক্ষের লোককে নিরপেক্ষ হিসাবে আখ্যায়িত করে সেখানে করতে চায়। কেননা জনগণের রায়, একটা প্রক্রিয়ায় তো গিয়ে এই নির্বাচন কমিশন গঠনের বিষয়ে একটা প্রক্রিয়াতে তো সামনে এগোতে হবে। সেটার সলিউশনটা হচ্ছে নাম প্রপোজাল না, একটা আইনগত বিধিবিধানের ভেতরে কিভাবে নির্বাচন কমিশন কোন প্রক্রিয়ায় এবং কোন বিবেচনার থেকে এইটা করা হবে, একটা আইনের অধীনে যাতে এইটাকে নিয়ে আসা হয়, আইনের কথা বলছিলেন, সেটাই হলো প্রধান বিষয়। আমরা একটু ইয়াতে যাই। আহসান চৌধুরী, আপনি যদি আমাকে বলেন যে আইনের কথা কিন্তু অনেক আগে থেকে বলা হয়েছিল, এবং গত যে নির্বাচন কমিশনার ছিল শামসুল হুদার যে নির্বাচন কমিশন, তারা কিন্তু চলে যাওয়ার আগে এই কথাটি বলে গিয়েছিল যে একটা আইন প্রণয়নের খসড়া একটা সুপারিশও করেছিল। তো এই কাজটি কিন্তু এখনো হয়নি। ধন্যবাদ।
সেলিম ভাই যে কথাগুলো বলছেন এটা খুব মৌলিক বিষয়। আমরা তো সঠিক সহজ সুন্দর নির্বাচন বলতে আওয়ামী লীগ আর বিএনপির নির্বাচনকে বোঝাচ্ছি, আমরা তো জাতীয় নির্বাচনকে বোঝাচ্ছি না। আমরা মনে করছি আচ্ছা বিএনপি যেটাই বলবে হ্যাঁ ঠিক নির্বাচন হয়েছে, আর আওয়ামী লীগ বলবে ঠিক নির্বাচন হয়েছে, তার মানেই সঠিক নির্বাচন। এই যে অন্যদেরকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া, আমরা যে এক্সক্লুশন, এটা যে পর্যায়ে আপনি যদি দেখেন, সাধারণ মানুষ একজন এমপি, একটা হিসেব আছে, এটা পত্রিকাতে বের হয়েছে, 100 গুণ বেশি আয় করেন একজন সাধারণ মানুষের কাছ থেকে। তাহলে আপনি ধরেই নিচ্ছেন আপনার সংসদ হবে বড় লোকের সংসদ। তাই যদি হয় তা আপনি তো তখনও বাদও দিয়ে দিচ্ছেন, রাজনীতি থেকেই তো বাদ দিয়ে দিচ্ছেন, আপনি সংসদ থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আর নির্বাচনে অংশগ্রহণ করবে কি করে? সেলিম ভাই যে কথাটা বলছেন 1 লাখ টাকা একসাথে দেখেনি, 1 লাখ টাকা যে একসাথে দেয়নি তার মানে আমাদের তার রাজনীতি, সংসদীয় রাজনীতি করার অধিকার নাই। আমরা তো পরিষ্কার বলে দিচ্ছি। এই প্রক্রিয়া তো দীর্ঘদিন যাবৎ চলে আসছে। হ্যাঁ, ওইটাই তো সেটা নিশ্চিত। বদলাতে হবে। কথাটা হচ্ছে যে আমি একটা দিয়েছিলাম যে আমরা কিভাবে মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছে সবাইকে বাদ দিয়ে খুব স্বল্প সংখ্যক মানুষকে সুবিধাগুলো দিচ্ছি। তো কয়েকজন লিখেছে এটা তো পৃথিবীর সকল দেশে হয়। তো আমি এটা খুব একটা ভালো উত্তর খুঁজে পাচ্ছি না। সকল দেশে হয় মানেই কি এটা হালাল হয়ে গেল নাকি? সবাইকে যে মুক্তিযুদ্ধের যে ফসল সেটা যে সবার ভোগ করার অধিকার আছে, এটা কিন্তু নীতিগতভাবে আমরা ভুলে গেছি, আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। সবাই যে এটা আইন মনে করেন, পূর্বের যে নির্বাচন কমিশনের আইন করেছিল তারা তো এই প্রক্রিয়াগুলো পাল্টাতে পারছে না। আমরা কিন্তু মোটামুটি বিএনপি আর আওয়ামী লীগ, যেটা মূলত নীতির দিক থেকে বলুন, বিএনপি জামাতের কথা বাদ দিয়ে ছাড়া মোটামুটি দুটো একই ধরনের দল। মোটামুটি তারা কেউই নীতির, অর্থনৈতিক নীতির ক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই। সেই ক্ষেত্রে আমরা কি সেই দিকে যাচ্ছি যেখানে এই দুটো দলের যদি কিছু জিনিস পাল্টে ফেলি একটা দলই মনে হবে যে দুটোর মধ্যে তো পার্থক্য, তো কোনো মৌলিক পার্থক্য নেই। তো আমার মনে হয় এইসব মানুষ আর খুব একটা আমলে নিচ্ছে না। তার মনে করছে একটু নিরাপদ থাকা এবং এটি নিশ্চিন্তে নির্বাচন দেওয়া। তারা ওই ঘেঁটে দেখছে না এই নির্বাচন তাকে কি এনে দেবে। এখন গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের গঠনে এই যে প্রক্রিয়াটা শুরু করেছেন রাষ্ট্রপতি, এই প্রক্রিয়াটা কি কতখানি সফল হবে বলে মনে করছেন আপনি, বা আশার আলো আছে কিনা? না, অবশ্যই আমি আশা করাটাই সমীচীন মনে করি এবং দেশবাসীও মনে করে যে এর আগে যেই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি দেখা গিয়েছিল সেই তুলনায় অবস্থার উন্নতি হবে। হয়তো মানুষ মনে করবে যে শোষণ বন্ধ হবে না, বৈষম্য বন্ধ হবে না, কিন্তু একটা স্বৈরাচারী পন্থায় শোষিত হওয়া আর একটা গণতান্ত্রিক, কিছুটা তুলনামূলকভাবে গণতান্ত্রিক রাজনৈতিক আবহাওয়ার ভেতরে শোষিত হওয়ার একটা পার্থক্য আছে। একটা পার্থক্য হলো যে শোষণ মুক্তির জন্য সংগ্রামের সুযোগটা যখন ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় দেশ আবদ্ধ থাকে তখন শ্রমজীবী মানুষের পক্ষে সেই সংগ্রামটা করা কঠিন হয়। তুলনামূলকভাবে যদি গণতান্ত্রিক পরিবেশটা থাকে তখন তার পক্ষে সেই সংগ্রামটা করা অনেক সহজতর হয়। সুতরাং শোষণের ভেতরে থাকলেও শোষণের যে নানা পন্থায় শোষকরা শোষণ করে তার ভিতরে শোষিত মানুষের দৃষ্টিভঙ্গি থেকে গণতান্ত্রিক পন্থাটায় যদি দেশে বহাল থাকে তাহলে পরে তার জন্য সুবিধা হয়। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা, 16 আনা অবাধ নিরপেক্ষ নির্বাচন একটা শ্রেণী বিভক্ত সমাজে কোনোদিন সম্ভব নয়। সুতরাং অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারটা হলো আপেক্ষিকভাবে আমাদের বিবেচনা করতে হবে এবং এই আপেক্ষিক অর্জনটাও কিন্তু বিরাট মূল্য বহন করে। আমাদের দেশে যদি দেখেন, পাকিস্তানের আমলের যে সময়টা দেখেন, তখন আমাদের সংগ্রাম করতে হয়েছে এই গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। 1 ম্যান 1 ভোট। আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম তখন তো 1 লোক 1 ভোট এই স্লোগান দিয়ে আমাদের লড়াই করতে হয়েছে। দেশ স্বাধীন হলো, অল্প কিছু সময় পর যেই সামরিক শাসনের ধারাবাহিকতা শুরু হলো, এরশাদের সময় আমাদের আবার স্লোগান দিতে হলো যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটাধিকারের জন্য লড়াই আমাদের করতেই হচ্ছে বারবার এবং এটা প্রয়োজন, যদিও এটাই গণতন্ত্রের জন্য যথেষ্ট নয়, নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। এই কথাটার মূল্যটা বুঝতে হবে। তবে নেসেসারির জন্য আমি অবশ্যই লড়াই করব। এটা পুরা শর্ত পূরণ করছে না সেই কারণে এটা মূল্যহীন, এটা মোটেই আমি মনে করি না। এই লড়াইগুলো করতে করতেই কিন্তু আমরা গণতন্ত্রের গভীরতা সমাজের ভিতরে, অর্থনীতির ভিতরে এবং রাজনীতিতে অবশ্যই আমরা সেটা করতে
সক্ষম হব। ওর জন্য আমাদের মনোযোগটা সেই জায়গায় দেওয়া উচিত। যেমন ইলেকশন সিস্টেম, আমি তো মনে করি আমাদের ইলেকশন সিস্টেম টোটালি চেঞ্জ করা উচিত এবং সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা উচিত। প্রত্যেকটা দল যে আমি ক্ষমতায় গেলে এই কর্মসূচি বাস্তবায়ন করব, এই নীতিতে দেশ চালাবো। না, এটা তো হচ্ছে অলরেডি। না 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 শোনেন, এটা শোনেন, মানে ম্যানিফেস্টো তো এটা দিচ্ছে। না না ম্যানিফেস্টো দিচ্ছে, তো ম্যানিফেস্টোকে ভোট দিব, আমি ক্যান্ডিডেটকে ভোট দেবো কেন? এবং যেই দল যত শতাংশ ভোট পাবে তারা তত শতাংশ সিট পাবে এবং কারা এমপি হবে তারা আগেই লিস্ট তৈরি করে দিবে। টোটাল প্রক্রিয়াটাই, হ্যাঁ টোটাল প্রক্রিয়া। এইটা আপনি ইউরোপের একমাত্র গ্রেট ব্রিটেন বাদে আমার ধারণা সব দেশেই, ইউরোপের সব দেশেই আছে, দক্ষিণ আমেরিকার সব দেশে আছে। আমাদের এই দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, তারা কিন্তু এই ব্যবস্থাগুলো ইতিমধ্যে পূর্ণাঙ্গভাবে না হলেও আংশিকভাবে তারা সেগুলো প্রবর্তন করেছে। এই ধরনের মৌলিক চিন্তার তারতম্য, এবং এটা যদি করেন নির্বাচনের টাকার খেলা বহুলাংশেই বন্ধ হয়ে যাবে। কারণ আপনি একটা কনস্টিটিউয়েন্সির মাতবর হয়ে যাচ্ছেন, জমিদার হয়ে যাচ্ছেন, সেইটার জন্য যে টাকা বিনিয়োগ করেন। দুষ্ট লোকেরা বলে যে বাংলাদেশে হরেক রকমের ব্যবসা, চামড়ার ব্যবসা, সাবানের ব্যবসা, সবচেয়ে লাভজনক ব্যবসা নাকি এমপিগিরির ব্যবসা, বুঝছেন? এমপিগিরির ব্যবসা। ওর জন্য আপনি 5 কোটি টাকা খরচ করে এমপি হয়ে গেলেন। আপনি ডিউটি ফ্রি গাড়ি, এটা তো হলো অ্যানাউন্সড, আনঅ্যানাউন্স যেই জায়গাগুলো হয়, এবং যেটা আফসান সাহেব বললেন যে 100 গুণ বেশি পরিমাণে তারা ইনকাম করে সাধারণ নাগরিকের তুলনায়, এটা স্ট্যাটিস্টিক্যাল সত্য। তো তাহলে পরে সবাই কিন্তু এই আর্থিক প্রলোভনে প্রলুব্ধ হয়ে তারা কিন্তু এই রাজনৈতিক প্রক্রিয়ায় বা রাষ্ট্রীয় কার্যক্রমের প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করার জন্য এটা করবে। তা নাহলে আমাকে বলেন, একটা আমি প্রশ্ন তুলতে চাই, আওয়ামী লীগ আর বিএনপির ভেতরে মারামারি হয়, বুঝলাম ক্ষমতার জন্য। ছাত্রলীগ মারামারি করে কেন? ছাত্রলীগ যুবলীগ মারামারি করে কেন? লুটপাটের ভাগ বাটোয়ারার জন্য, ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে। ক্ষমতার কিসের জন্য? ক্ষমতা লুটপাটের জন্য। ওর জন্য ক্ষমতায় যেতে পারলে, ক্ষমতার আলিন্দ দিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারলে পরে হাওয়ার উপরে টাকা ঘুরছে, পট করে পকেটস্থ করা যাবে। আর আরো বিস্ময়ের ব্যাপার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সেইখানে লুটপাটের ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি বুঝলাম, বিএনপির যুব দল ছাত্র দলে মারামারি হয় কেন? ভবিষ্যতের জায়গাটা ঠিক রাখার জন্য এখন থেকে তার পজিশনটা ঠিক রাখার চেষ্টা করছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা আমরা করছি, কিন্তু আমরা যদি একটা জিনিস দেখি যে এই বর্তমান নির্বাচন কমিশন নিয়ে নানা সমালোচনা আছে, কিন্তু একটা আদর্শ নির্বাচন কমিশনের ভূমিকা কেমন হওয়া উচিত? এইটা খুব সোজা সরল কথা। আমাদের যত নির্বাচন আমরা দেখেছি, মানে আমার যা অভিজ্ঞতা, 1970-এর নির্বাচন আমাদের খুব সন্তুষ্ট করে। এখানে যে যেমন গণজোয়ার যেমন রকম ছিল, সেখানে চুরিচামারি করাটা কঠিন ছিল, সব মানুষই তখন এই করেছে। তার পরবর্তীতে তো আমরা সেরকম কোনো নির্বাচন কমিশনও দেখিনি, সেরকম কোনো নির্বাচনও দেখিনি। অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা ক্ষোভ আছে। আমরা চাই যে যেখানে নির্বাচনে, আমি এইবারেও নির্বাচনের সময় দেখেছি মানুষের মধ্যে একটা প্রবল অশান্তি, মানুষের একটা বিচ্ছিন্নতা বোধ হয়ে গেছে। 2006-এ নির্বাচনে মানুষ কি আশা করে এটার উপরে একটা গবেষণা ঠিক বলবো না, মানে ওইরকমই একটা কিছু ধরন করছিলাম। আমি দেখছিলাম যে বিচ্ছিন্নতা বোধ এত প্রবল মানুষ, তো মানুষের মনে করছে যে রুজি, অর্থনীতি কোনোটার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই না, মানুষ মনে করছে না, বেশিরভাগ মানুষ মনে করে না। আপনি যে এখানে যে এই যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এরা যে সার্ভেটা করেছে, তাতে কি দেখতে পাচ্ছেন আপনি যে 38% আওয়ামী লীগকে সমর্থন করে আর 5% বোধহয় বিএনপিকে সমর্থন করে। আচ্ছা, এর সঙ্গে যদি জামাত ইসলামীরও 3-4 যদি যোগ করে দেন, তাহলে দেখা যায় 12 আর 38। কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু বলছেই না তারা কাকে সমর্থন করে। তাহলে এরা কি করে? এরা সাধারণত এই সংখ্যাটা আগে ছিল, হ্যাঁ আগে এই সংখ্যাটা ছিল না। তার মানে আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে দুজনেই মানে গাঁট ছাড়া হয়ে চলে এসছে। তার মানে এরা কোনো দলের প্রতি এদের আস্থা নেই। তার মানে আপনাদের দেশে যদি 38 আর 5 ধরে 43%, ধরলাম 45%, আপনার অর্ধেক মানুষও আপনাদের দুই প্রধান রাজনৈতিক দলের প্রতি আস্থাশীল না। তো আস্থাশীল না,
তার মানে তো এটা খুব বড় একটা সংকটের একটা বিষয়। তাহলে আস্থা তার কার প্রতি? তো এই নির্বাচনিক রাজনীতির মধ্যে আস্থা হতে হলে তার নির্বাচন কমিশনের উপর আস্থা হওয়া দরকার। সেটা নির্বাচন কমিশন তো অর্জন করতে পারেনি। এটা বলে লাভ নেই, এই জন্য আমাকে জেলে নিয়ে গেলেও তো আর অবস্থাটা তো আর পরিবর্তন হবে না। তো তাহলে নির্বাচন কমিশনে আপনি যাদেরকে নিয়ে আসছেন সে আপনার আজ্ঞাবহ। তো গাজীপুরে যখন নির্বাচন কমিশনার যখন এসপিকে চেঞ্জ করে দিলেন, সরকার কি করলো? সরকার আবার সেই এসপিকে ফেরত দিয়ে দিল। একটা প্রক্রিয়ার মাধ্যমে অবশ্য হ্যাঁ, কিন্তু তাহলে কি দাঁড়াচ্ছে? মানুষ কিন্তু কি করে, মানুষ পাঠ করে কি জিনিসটা, যে এ স্বাধীন। মানুষ চায় তো স্বাধীনতা। মানুষ বিচার বিভাগকে খুব ওপরে দেখে। মানুষ চায় বিচার বিভাগ সবার উপরে থাকুক। এই ধারণাটা কি মানুষের মধ্যে আছে? নাই। মানুষ চায় কিন্তু পাচ্ছে না। নির্বাচন কমিশনার থেকে তেমনি চাইছে যে একটা খুব সবল, একটা শক্ত নির্বাচন কমিশনার যে বলবে দেখো এটা করতে পারবে না, বন্দুক আনতে পারবে না, এই করতে পারবে না, সেটা এখন পর্যন্ত দেখা যায়নি। বর্তমান নির্বাচন কমিশন দেখাতে পারেনি। তবে শেষ একটা অবস্থা হয়তো তারা এবারে নারায়ণগঞ্জ নির্বাচনে দেখাবেন, মানুষ খুশি হবে। আচ্ছা, মানুষের উপর একটু আস্থা রাখতে পারলে না অনেক কিছু অর্জন করা যায়। মনে হয় না মানুষের উপরে আস্থা আছে। 22 তারিখে নির্বাচন, তো এই নির্বাচনের প্রচারণা আমরা কেমন দেখলাম? এটা কি গতানুগতিক কিছু, মানে গতানুগতিক দেখলাম নাকি ভিন্ন কিছু আমাদের চোখে পড়লো? আমরা যদি দেখি, আপনি তো একজন রাজনৈতিক ব্যক্তি। অবশ্যই এই সম্পর্কে দু একটা মন্তব্য হয়তো আমি করতে পারবো, কিন্তু তার আগে যে প্রসঙ্গটা আলোচনা হচ্ছিল, আফসান সাহেব যেটা বলছিলেন বা আপনি জিজ্ঞেস করলেন যে একটা আদর্শ নির্বাচন কমিশনের কি হওয়া উচিত, ভূমিকা কেমন হওয়া? অনেক রকম তার দায়িত্ব, যেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে সেটার প্রতিফলন আমরা সাম্প্রতিককালের নির্বাচন কমিশনগুলোর ভিতরে এক একটা ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি সেটা হলো এই কথাটা বিবেচনায় রাখা হয় না এবং রাখা উচিত যে নির্বাচন কমিশনার হলো একটা সাংবিধানিক সংস্থা। সুতরাং সে কিন্তু জবাবদিহি করবে জনগণের কাছে, সরকারের কাছে তার জবাবদিহি করার যে কোনো প্রয়োজনীয়তা নাই। এই উপলব্ধি থেকে সে যদি স্বাধীনভাবে ভূমিকা পালন করে এবং কোনো ক্ষেত্রে সরকার হোক বা অন্য কোনো মহল হোক যদি তার কাজে কোনো রকম হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করে, কিংবা সামাজিক রাজনৈতিক বাস্তবতায় যদি সে কোনো প্রতিবন্ধকতা দেখে, কোন ক্ষেত্রে? অবাধ নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে। আমি নির্বাচন কমিশনারদের সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছে, তারা মাঝে মাঝে একটা বলে যে আমাকে তো কেউ কোনো অভিযোগ করেনি। আপনার কাছে অভিযোগ করতে হবে কেন? কাজ তো হয় না। না না, সেটা তো পরের কথা। আমি তো অভিযোগ করতে হবে কেন? আস্থাই তো নাই যে অভিযোগ করতে যেতে হবে, অভিযোগ করতে হবে, এই আস্থাই তো নির্বাচন কমিশনে নাই। অভিযোগ করতে হবে কেন? তাদের দায়িত্ব হলো অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। নিজের দায়িত্বে, স্বদায়িত্বে, সুমোটো তাকে এমনভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়। এবং যদি কোথাও থেকে কোনো অন্তরায় সৃষ্টি হয় সরাসরি জনগণের কাছে আহ্বান জানাবে যে এইখান থেকে আমি বাধার সম্মুখীন হচ্ছি, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনাদের কিছু করণীয় থাকলে আপনি করবেন। এইভাবে শক্ত মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন যদি তার নিজের দায়িত্ব এবং ইখতিয়ারটা স্পষ্ট করে বুঝে নিয়ে শক্ত শিরোধারা নিয়ে তারা শক্ত হয়ে দাঁড়াতে পারে, তাহলে পরে হয়তো অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনীয় কাজগুলো তার পক্ষে করা সম্ভবপর হবে। নারায়ণগঞ্জের নির্বাচন যেটা বলছেন, একটা হলো বাহ্যিকভাবে যেই ঘটনাবলী হয়, আর একটা হলো ভেতরে ভেতরে যেই ঘটনাবলী হয়। এবং এর আগের কয়েকটা নির্বাচনেই কিন্তু আমরা এটা দেখেছি যে, যেমন ধরেন এইবার জেলা পরিষদের নির্বাচন হচ্ছে, অবাধ ব্যাপার। স্থানীয় সংস্থার নির্বাচন, আমাদের এমপি নির্বাচনের মতো 150, 54 না 56 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। এবং সেই কালচারটা ডেমনস্ট্রেটিভ এফেক্ট হয়ে স্থানীয় সরকারের ক্ষেত্রেও এসেছে এবং সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে। এবং এইখানে আপনি সমস্ত জায়গায় এই জিনিসগুলো কিন্তু আমরা একের পর এক দেখতে পাচ্ছি। এবং ঘটনাগুলো কিভাবে হয়? যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলো, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, আগের রাত্রে বাক্স বোঝাই করা হচ্ছে। এই বর্তমান নির্বাচন কমিশনও এটা স্বীকার করেছে যে এরকম কিছু ঘটনা ঘটেছে। কিংবা ঢাকায় আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী, আমি ভোট দিয়ে চলে আসলাম 11:30টায়, 12টার দিকে সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলছেন, 12টার সময় আমাকে ওখানে বললো যে এইখানে তো 20 মিনিটে কারবার হয়ে গেছে।
চারদিকে ওয়াচ রেখে যে এখানে কোনো টহল নাই, ওই 20 মিনিটের ভেতরে বুথ দখল করে সেইখানে হাজার হাজার শত শত সমস্ত ব্যালট সিল মেরে ওইটা ঢুকিয়ে দিয়ে এটা করে দেওয়া হয়েছে। এবং এইটার সঙ্গে যোগসাজশ যারা পোলিং অফিসারের একাংশ তাদের সঙ্গে যোগসাজশ করে এটা হয়। ওর জন্য ইলেকশনটা বাইরে রাস্তায় প্রচারণা কি হচ্ছে, পাবলিক কন্ট্যাক্ট কি হচ্ছে, এইটা বাইরে দেখছেন। আসল ইলেকশনটা এইটাই রেওয়াজ হয়ে গেছে যে গুন্ডা আর হোন্ডা কে বেশি মোবিলাইজ করতে পারবে এবং প্রশাসনের লোকজনকে কে টাকা দিয়ে হাত করতে পারবে, এইটার উপরে নির্ভর করছে জয় পরাজয়। এবং আরেকটা কথা আমি না বলে পারছি না, এইটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইলেকশনে তিনি হেরে গেলেন, তার আগে আগে আমেরিকান প্রেসিডেন্ট এসেছিলেন ঢাকায় এবং দুইজনকে নিয়ে যমুনা রিসোর্ট না কোন জায়গায় যেন বৈঠক করেছিলেন, খালেদা জিয়া আর শেখ হাসিনা। তারপর শেখ হাসিনা হেরে যাওয়ার পরে তিনি একটা মন্তব্য করেছিলেন, ঐতিহাসিক সত্য মন্তব্য। তিনি বললেন যে গ্যাস পাইপলাইনে দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল, খালেদা জিয়া রাজি হয়েছিল আর আমি রাজি হইনি, সেই জন্য আমি হেরে গেছি। সুতরাং জনগণের ভোটে জয় পরাজয় নির্ধারিত হয় নাই, নির্ধারিত হয়েছে হ্যাঁ বলল না না বলল আমেরিকার প্রেসিডেন্টের কাছে, সেইটার উপরে কিন্তু জয় পরাজয় নির্ধারিত। তাহলে ভোটাধিকার থাকলো কোথায় আর গণতন্ত্র থাকলো কোথায়? নারায়ণগঞ্জ সম্পর্কেও আপনি বাহ্যিকভাবে যেই ঘটনা বলি এইটা দিয়ে আপনি কনক্লুশন করতে পারবেন না। না, আমরা আপাতত যদি দেখি যে নারায়ণগঞ্জ নির্বাচনটা যেই গতি প্রকৃতি নিয়ে যাচ্ছে, তো আমি একটু আফসান ভাইয়ের কাছে যদি যাই, যে এই প্রচারণার মধ্যে কি কোনো ভিন্নতা, কোনো আলাদা কোনো কিছু চোখে পড়েছে কিনা, নাকি আপনি গতানুগতিক একটা নির্বাচন প্রচারণা? হচ্ছে এটা অনেক কম সাংঘর্ষিক, এটা খুবই একটা সুসংবাদ। হ্যাঁ। দ্বিতীয়ত এটার মধ্যে বিএনপির সঙ্গে আইবির দ্বন্দ্বটাই কেবল মূল বিষয় না, এটা আছে যে আইবির সাথে শামীম ওসমানের দ্বন্দ্বটাও একটা বড় বিষয়। এবং আজকে বোধহয় পত্রিকাতে অলরেডি চলে এসছে, আমি আসার আগে পড়ছিলাম যে শামীম ওসমান সম্ভবত, এটা ঢাকা ট্রিবিউনে উঠেছে, শামীম ওসমান হাসিনাকে এবং অন্যান্যকে জানিয়ে দিয়েছেন যে তার কাউন্সিলররা যেন তার হয় এবং তিনি সেই ব্যবস্থাটা করবেন রিপোর্ট অনুযায়ী। তখন এখান থেকে বলা হচ্ছে যে না, আমাদের কাউন্সিলরদের নিয়ে আমার কোনো চিন্তাই নেই, আমাদের চিন্তা কেবলমাত্র আইবিকে নিয়ে, কারণ আইবি তো দলীয় প্রতীকে, নৌকার প্রতীকে, কাউন্সিলররা তো নৌকার প্রতীকে নির্বাচন করছেন না। তাই যদি হয় তো তাহলে বুঝতে হবে যে দুইটা রাজনৈতিক সংকট বা দুইটা রাজনৈতিক চর্চা চলছে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির চর্চা, আরেকটা হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের অভ্যন্তরীণ চর্চা। এখন সরকার কোন দলকে কোন নির্বাচনকে সামাল দিচ্ছেন আমরা জানি না, সরকারকে নিশ্চয়ই বোধহয় দুটাতেই সামাল দিচ্ছে এবং সরকার অত্যন্ত কনফিডেন্ট, আত্মবিশ্বাসী যে তারা জিতবেন। আমার মনে হয় বিএনপি নির্বাচন যে করতে পারছে এবং একটু শান্তি মতো বা তার ভোটাররা পাচ্ছে, এইটুকু যদি পায় বিএনপি মনে করবে যে হ্যাঁ আমি অনেকটা হয়ে গেছি। আমি শুনছিলাম বিএনপি বলছে যে শেষ নির্বাচন এটা হলো এই ইলেকশন কমিশনের শেষ নির্বাচন তারা ভালো দেখিয়ে যেতে চাইবে, সেটা আমরা লাভবান হব, যদি খারাপ যদি দেখায় তাহলে তো আমরা লাভবান হবই। এইরকম একটা অবস্থায় তবে আমি মনে করি আপনি যদি গত কয়েকটা নির্বাচন দেখেন এবং প্রত্যেকটা নির্বাচনের সময় আমাদেরকে এরকম আলাপে যেতে হয়, আমার মনে হয় সেই তুলনায় এটা একটা ভালো নির্বাচন। এখন পর্যন্ত যে মারপিট হয়নি, এখন আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো হত্যার সংখ্যা দেখে তো মানুষের স্তম্ভিত হয়ে যাওয়ার মতো। এই যে জেলা পরিষদের নির্বাচনে প্রায় 140 বা এটা অবিশ্বাস্য 44 মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই তুলনায় কিন্তু নারায়ণগঞ্জে এখন পর্যন্ত সাংঘর্ষিক অবস্থা হয়নি। যদিও দুই পক্ষের আমরা যেটা লক্ষ্য করছি, তিন পক্ষ বলাটাই ভালো। আচ্ছা, তিন পক্ষের যদি বলি, কিন্তু প্রধান দুই পক্ষের মানে প্রার্থীর মধ্যে একটা অভিযোগ পাল্টা অভিযোগ আছে। এ তো থাকবে, আমার 71 সালেও 70 সালেও এরকম অভিযোগ পাল্টা অভিযোগ ছিল, সেটা কোনো বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যেটা সেলিম ভাই বললেন, ভেতরে কি হচ্ছে আমরা সেটা জানি না, আমরা সব বাহ্যিক নির্বাচনের দিকটাই তাকাচ্ছি। তো তার মধ্যে যদি একটা ভালো একটু নির্বাচন হয়, যেটা আমরা বুঝে নিই যে ভালো একটা নির্বাচন হয়েছে, তাহলে আমাদের জন্য যথেষ্ট। কারণ আমরা তো রাজনীতির খেলাটাকে নিয়ন্ত্রণ করি না, আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করে রাজনীতির এই মানদণ্ডগুলো নির্ধারণ করছে না। তো আমরা এতটুকুও যদি পাই না, আমরা অনেক খুশি হয়ে যাব। বাঙালিরা কিন্তু অনেক কম পেয়ে খুশি, এবং আমার মনে হয় এই নারায়ণগঞ্জের ক্ষেত্রেও তাই হচ্ছে। সরকার খুব দুশ্চিন্তাগ্রস্ত না,
মানে কিসের জন্য বলছেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত, মানে কি নির্বাচনটাকে নিয়ে না, জয় সরকার পরাজয় যেটা নিয়ে? করছে, সরকার চায় না মনে হচ্ছে এই মিডিয়া রিপোর্ট থেকে যে শামীম ওসমান ঝামেলা করুক। সরকার আইভি যে নির্বাচনে জিতুক শান্তিতে, এটাই সরকার চায়। তো এইটা একটা অবস্থান, কারণ তো গতবার তো ওরকম ঝামেলা হয়েছিল। তো এবারে এই অবস্থানটা যদি রক্ষা করতে পারে খুব ভালো। মনে রাখবেন যে নারায়ণগঞ্জ খুব ঝামেলার জায়গা, হত্যাকাণ্ডের জায়গা, এবং সেই বিচার কোনোদিন কবে হবে কি আমরা কিচ্ছু জানি না। এবং গুরুত্বপূর্ণ বটে, একেবারে ঢাকার পাশে এবং বিশাল অর্থবিত্তের জায়গা, জায়গা। এবং বিশাল ঝামেলার গন্ডগোলের জায়গা, অনেক ঝামেলা গন্ডগোল হচ্ছে। সেদিক থেকে সরকারের ইজ্জত জড়িত। কিন্তু যেটা সেলিম ভাই যে কথাটা বললেন, আবার আমি ওনাকে উল্লেখ করে বলছি, ঢাকার মেয়রের নির্বাচনের সময় সবাই তো বলেছে এই কথাটা। বিএনপির নেতারাও কিন্তু এখনো শঙ্কার কথা বলছেন যে সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে তারা জয়ী হবেন, এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের এই যে শঙ্কা, এই শঙ্কার জায়গা আপনি কোথাও দেখছেন না, কিনা? সংখ্যা আমারও আছে, কিন্তু বিএনপির সংখ্যাটা অন্যরকম। তোমার তারাও তো সরকারে থাকা অবস্থায় অনেক নির্বাচন হয়েছে। জিয়াউর রহমান সাহেবের সময়ও 98% রেফারেন্ডামে ইয়েস নো ভোটে আমরা দেখেছি। এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য ওই সামরিক শাসনকালীন অবস্থাটা সম্পূর্ণভাবে দায়ী, এবং তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে ভোটাধিকারকে ফিরিয়ে আনার জন্য। এখন আপনি সমস্ত বিবেচনাটা আরেকটা মানদণ্ডে করলে পরে আমরা বুঝব, সেটা হলো মেজর পার্টিগুলি তারা জয়লাভের চেষ্টার পাশাপাশি পরাজয়ের জন্যও নিজেকে প্রস্তুত রেখেছে কিনা। যদি না রাখে তাহলে পরে কোনোদিনই আপনি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কোনোদিনই পাকাপোক্ত করতে পারবেন না। তখন নিজের জয়লাভকে নিশ্চিত করার জন্য এমন কতগুলো পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে হবে যেটা নির্বাচনের অবাধ নিরপেক্ষ চরিত্রটাকে বিনষ্ট করে দেবে। সুতরাং গণতন্ত্রের যথাযথভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ধারায় রাজনৈতিক দলগুলো কমিটেড কিনা সেইটা দেখার একটা মানদণ্ড হলো রাজনৈতিক দলগুলো বিজয়ের জন্য চেষ্টা করবে, কিন্তু পরাজয়ের জন্যও তারা প্রস্তুত আছে কিনা। এখন আওয়ামী লীগ যদি বলে যে আমরা এটা বলে দিচ্ছি যে আমরা জিতে যাব, তাহলে আশার কথা বলছে দুদল যারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারা সকলেই আমি নির্বাচনে জয়ী হওয়ার একটা সেটা বক্তৃতায় আপনি যেটা বলেন, কিন্তু কর্মীদেরকে তো বলতে হবে যে জয়লাভের জন্য চেষ্টা করো, কিন্তু পরাজিত হলে পরে সেটা আমাদের মেনে নিতে হবে। আপনি আমেরিকান ইলেকশন হয়ে গেল, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করা যায়, অনেক কেলেঙ্কারি সেখানে হয়েছে, ট্রাম্প অমুক সমক ইত্যাদি। কিন্তু এইটাও একটা ডিবেটেড পয়েন্ট ছিল যে ট্রাম্প একবার বলেছিল যে ওইখানকার ফলাফল যেটা হয় সেটা মেনে নেব কি নেব না সেটা আমি এখনই বলবো না, পরবর্তীকালে বলবো, এবং সেটা নিয়ে একটা তোলপাড় শুরু হয়েছিল। সে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে জয়ী হলে আমি ফলাফল মানব। তার মানে গণতন্ত্র দাবি করে যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট বা যেই দলগুলো নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী তাদেরকে এই কথা স্পষ্ট করে বলতে হবে, আমি জয়লাভের জন্য চেষ্টা করছি, পরাজয়ের জন্য আমি প্রস্তুত আছি। সেটাকে আওয়ামী লীগ বলেছে, সেটাকে বিএনপি বলেছে, তার সময় বলে নাই, এখনো তারা বলছে না। এবং এই মনোভাবটা যদি না থাকে, আমি ভেতরের জায়গা থেকে বলছি, বাহ্যিকভাবে আপনি কিছু দেখবেন না, শান্তিপূর্ণ নির্বাচন হয়ে গেল, আপনার ক্যামেরা সমস্ত শান্তিপূর্ণ পরিবেশ সেটা পিক আপ করে নিয়ে গেল, কিন্তু যখন ক্যামেরার বাইরে চলে গেলেন ভেতরে গোপনে কি কার্যকলাপ হচ্ছে সেটা তো আপনি জানতে পারছেন। আমরা নিশ্চয়ই জানবো যদি নির্বাচনে এরকম কোনো কারচুপি অবস্থা বা অন্য কোনো যদি এরকম বিধান করে দেয় যে নির্দিষ্ট সময়ের বাইরে মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না, সেটা করা হয়েছিল, সেটা গত নির্বাচন সিটি নির্বাচন করা হয়েছিল। আচ্ছা, ওই আলোচনা আমরা যাই নির্বাচনের দিনের, কিন্তু এ পর্যন্ত আমরা যেটা দেখলাম, আহসান ভাইয়ের কাছে যদি আবার একটু যাই, যে এই পর্যন্ত নির্বাচনের প্রক্রিয়ায় যা দেখলাম, নির্বাচন গণসংযোগ দুই পক্ষের কর্মীদের মোটামুটি কিন্তু সহ অবস্থান আমরা বলতে পারি, যে অতীতের যে নির্বাচনগুলো হয়েছে তার থেকে কিন্তু এখানে তেমন কোনো সাংঘর্ষিক বা সংঘর্ষ, হামলা পাল্টা হামলা এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এইটুকু আপনি কি বলবেন? নির্বাচন কমিশনের ভূমিকা কি দেখছেন? আমি পূর্বেও তো বলছি যে দুই পক্ষ চাইছে, আওয়ামী লীগ চাইছে একটা সুষ্ঠু দেখতে সুন্দর নির্বাচন, এবং এইটার জন্য আওয়ামী লীগ যথেষ্ট চেষ্টা করছে, এবং শামীম ওসমানকে যে না করে দিচ্ছে আমার মনে হয় এটা খুব একটা মৌলিক একটা বিষয়।
আওয়ামী লীগ ভেতরের কোন্দলটাকেও থামিয়ে রাখতে চাইছে, বলছে যে নির্বাচনটা হয়ে যাক, তারপরে যা হবার দেখা যাবে। আওয়ামী লীগ চায় আইবির নির্বাচনটাকে সমর্থন করতে। এটা আওয়ামী লীগের জন্য একটা পাবলিক রিলেশনসেরও বিষয়। সবাইকে বলতে পারবে তাহলে আওয়ামী লীগ যে দেখো আমরা ভালো নির্বাচন করতে পারি, এটা তো দরকার। এবং আপনি যদি প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো শোনেন তাহলে তারা কিন্তু জাতীয় নির্বাচনের জন্য তারা কথাবার্তা বলা শুরু করেছেন। তো এই জাতীয় নির্বাচন পর্যন্ত ভালো কিছু তাদেরকে দেখাতেই হবে, এবং তারা এটা নারায়ণগঞ্জ নিয়ে, কারণ নারায়ণগঞ্জটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিতর্কিত বিষয়। যেভাবে শামীম ওসমান আইভী টেলিভিশনও মারপিট করেছিল, মারপিট মানে বাক যুদ্ধ করেছিল, তাতে এটা নিয়ে সবাই জানে। এটা হচ্ছে একটা প্রতীকী নির্বাচন, ঢাকার পরে এটাই হচ্ছে। শামীম ওসমান কিন্তু প্রেস ব্রিফিং করে আইভীকে সমর্থন করেছে। হ্যাঁ, কিন্তু শামীম ওসমান যে সমর্থন করেছে মানে প্রধানমন্ত্রী তাদের ডেকে নিয়ে গিয়ে বলেছে সমর্থন করতে হবে। আজকে আবার সেলিম ওসমানও মানে সমর্থন তাহলে জানিয়েছেন। বোঝা যাচ্ছে যে চাপটা কোথা থেকে আসতে হয়। তো একটা নির্বাচনের ক্ষেত্রে যদি চাপ প্রধানমন্ত্রী, যিনি অসাধারণ রকম সবল এবং ক্ষমতাবান, তাকে দিতে হয়, তাহলে আমরা বলতে পারি না যে আমাদের দেশের নির্বাচনিক কাঠামোটা সবল। প্রধানমন্ত্রী তো সব কিছুতে তার ভূমিকা রাখার কথা না, এটা তো নির্বাচন কমিশনের ভূমিকা রাখার কথা। না, এটা তো দলীয় মানে দলীয় প্রার্থী এবং দলের বলছে যে দলীয় নেতা প্রার্থী কর্মীদের যদি আপনার একটা কালচার প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা যেমন ইউনিভার্সিটিতে পড়াই, তো আমাদের তো কালচারটা হচ্ছে যে তুমি পরীক্ষা একদিন পাস করবে, তোমাকে একদিন পরীক্ষা দেওয়া হবে, তুমি পরীক্ষা দেওয়ার পরে তুমি পরীক্ষায় মার্ক দেওয়া হবে। তোমার যদি আমার কাছে স্টুডেন্টরা এসে অনেক সময় বলবে স্যার আমার শরীর খারাপ ছিল, ভালো পরীক্ষা দিতে পারিনি, আমাকে একটু মার্ক বাড়িয়ে দেন, এটাও বলে। আবার বলবে যে স্যার আমি পরে পরীক্ষা দিয়েছি। একটা প্রক্রিয়া আছে, স্টুডেন্টরাও সেটা জানে। তো এখন আমি বলি যে ভাইস চ্যান্সেলরকে বলো, অথবা চেয়ারম্যানকে বলো, ইত্যাদি ইত্যাদি। তো আমি যখন বলি তখন কিন্তু সে তো বুঝেই যাচ্ছে যে আমি মার্ক তার বাড়াবো না। তো এইটা তো যে নির্বাচন করছেন শামীম ওসমান তো জানে যে আমি মারপিট করে যদি আমি কোনো জায়গায় যেতে পারি, তো আমাকে কেউ কিছু বলার থাকবে না। সরকার তো এখানে নির্বাচনে আসলে দৃশ্য তো উনি কোনো না পদে তো উনি পদের, সেটা আমি বলছি না। আমি শামীম ওসমানকে এই নির্বাচনের কথা বলছি না, আমি বলছি যেই মারপিট করতে চাক সে যদি বোঝে যে আমাকে নির্বাচন কমিশনই আমাকে শাস্তি দেবে, তাহলে সে করবে না। তো এখানে নির্বাচন কমিশনকে যে খুব তারা ভয় পাচ্ছে তা তো দেখে মনে হচ্ছে না। মনে হচ্ছে তারা যে ভদ্র ব্যবহার করছেন, শান্তিপূর্ণ ব্যবহার করছেন, এটা প্রধানমন্ত্রী বলেছে বলে, এটাই আমি বলছি। তো তাহলে যদি প্রধানমন্ত্রীর অবস্থান যদি নির্বাচন কমিশনের নির্বাচনের ক্ষেত্রে বড় হয়ে যায়, তাহলে তো আমরা বলতে পারি না যে নির্বাচন কমিশন খুব সবলভাবে ওখানে কাজ করছে। এটা দলীয় অবস্থানের কারণে হয়তো। আচ্ছা, আমরা একদম শেষ সময় আছি, শেষ মিনিটে আছি। মজিবুল ইসলাম সেলিম, আপনি যদি আমাকে বলেন যে এই পর্যন্ত আপনার আশার কথা যদি আমরা যদি একটু শুনি, যে নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে আপনার আশা কি, আপনার মন্তব্য কি? না, আমি এটাই আশা করব যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশ অগ্রসর হওয়ার ক্ষেত্রে আপেক্ষিকভাবে, তুলনামূলকভাবে আগের যেই ধারাটা ছিল সেটা ব্রেক করে অন্তত এক কদমও যদি সামনের দিকে আগায়, সেটা আমাদের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, গভীরতর করা, নির্বাচন প্রক্রিয়াকে অবাধ নিরপেক্ষ করার সামগ্রিক সংগ্রামটাকে আরেকটু সহায়তা করবে। তবে আমি এটা মনে করি যে সেই সংগ্রামটা বাদ দিয়ে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের আন্দোলনটাকে বাদ দিয়ে আপনি সেই জায়গাটা কোনোদিন অ্যাচিভ করতে পারবেন না। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ, আপনারা কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে এসেছেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।